আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, বিশেষ করে যারা ক্রোয়েশিয়া নিয়ে আগ্রহী এবং ক্রোয়েশিয়া নিয়ে যারা অলরেডি জমা দিয়েছেন এবং ক্রোয়েশিয়ার ভিসার জন্য অধীর আগ্রহে আছেন তাদের জন্য, বা ক্রোয়েশিয়ার পারমিটের জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য এই ভিডিওটা। অ্যাকচুয়ালি আমি এর আগে 2টা ভিডিও ছাড়ছি ক্রোয়েশিয়া নিয়ে, তো মোটামুটি ভালো ভিউ হইতেছে এবং আমি সারা পাইছি, অনেক জিজ্ঞেস করতেছি। তো 2টা ইম্পর্টেন্ট যে জিনিস ওইটাতে আমি মিসিং রাখছিলাম। পরে আমি খেয়াল করলাম যে ওই 2টা জিনিস আসলে আমার ওখানে মেনশন করা হয়নি, ওই 2টা জিনিসটা আমার ডিটেলস বলা হয়নি। তো এই যে 2টা জিনিস এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্ব রাখে। তো সেই 2টা জিনিসটা আমি আজকে আলাপ করব, ঠিক আছে? তার মানে এই না যে এই 2টা জিনিস হইলে আপনি ভিসা 100% পাবেন, জাস্ট এই 2টা জিনিস আপনার খেয়াল রাখবেন, ঠিক আছে? কারণ আপনাদেরকে যখন একটা পারমিট পান, এই আপনাদের এজেন্সিগুলো ভুলভাল তথ্য মতো দিয়ে বা ভুলভাল জিনিস বুঝে আপনাদের কোনো মতে খালি এম্বাসিতে ফেস করা, কিন্তু এম্বাসিতে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে কিছু রিকোয়ারমেন্ট লাগে সেই রিকোয়ারমেন্টগুলো তারা ফুলফিল করে না, ঠিক আছে? তো চলেন আমি শুরু করতেছি কোন 2টা যে 2টা ইম্পর্টেন্ট জিনিস মিসিং ছিল, কোন 2টা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে মানে একটু পসিবিলিটি বেশি রাখে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে এম্বাসি এই 2টা জিনিস বেশি খেয়াল রাখে। তো সেই 2টা জিনিস নিয়ে আমি আলাপ করতেছি, ঠিক আছে? তো আমার পাশে থাকেন। আচ্ছা, ফার্স্টে যেই 2টা জিনিস হলো, ফার্স্টে যেই টপিকটা হলো সেটা হলো বাংলাদেশ থেকে যারা জমা করেন, বাংলাদেশ থেকে যারা পারমিটগুলো পাইছেন। আমার অনেক ইন্ডিয়ান ভাই ব্রাদারও, অনেক কলকাতার ভাই ব্রাদার ভিডিওগুলো আবার অনেক সময় দেখেন, অনেক সময় নক করেন, মেসেঞ্জার নক করেন। তো আপনারাও আপনাদেরকে আমি বলতেছি যারা ইন্ডিয়া থেকে জমা করবেন এবং বাংলাদেশের ন্যাশনালিটি যারা আছে, বাংলাদেশ ইন্ডিয়া থেকে যারা এবং নেপালি যারা আছে তারাও যদি জমা করেন নেপাল থেকে, ঠিক আছে? সবসময় এই জিনিসটা খেলাম, আপনারা অলরেডি জানেন, তারপর আমি বলে দিতেছি। কেননা কী জন্য বলতেছি সেটার কারণ আমি বলতেছি যে আপনারা পারমিটের মেয়াদ যেগুলো আছে, পারমিটের মেয়াদটা কিন্তু 1 বছর হয় ক্রোয়েশিয়ার, কিন্তু ক্রোয়েশিয়ার পারমিট 1 বছর হইলেও আপনার 2 মাসের মধ্যেই ওইখানে এম্বাসিতে ফেস হওয়া লাগবে। এটা হলো একদম ম্যান্ডেটরি, 100% ম্যান্ডেটরি। 2 মাসের ওভার হয়ে গেলে ওই পারমিট দিয়ে আপনি যত বড় কোম্পানি পারমিট হোক আপনি ভিসা পাবেন, এটা এম্বাসির রিকোয়ারমেন্ট। তো মূলত পক্ষে আপনার কাগজে কলমে পারমিটটা 1 বছর হইলেও আপনার মূলত 2 মাসেরই মেয়াদ থাকে, ঠিক আছে? তো 2 মাসের মধ্যে কমপক্ষে মিনিমাম চেষ্টা করবেন 50 থেকে 50 দিনের মধ্যে আপনার ফেস হওয়া। তো যারা পারমিট বেরিয়েছে তারা বা পারমিটের অপেক্ষামান আছেন, রিসেন্টলি পারমিট বেরোয় তারা আপনার যদি দেখেন যে আপনার এজেন্সি একটু ঘুরফির করে, একটু অন্যরকম করে, তাহলে আপনার পরিচিত কারণে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করে রাখবেন, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন ধরেন যে মাসের শুরুতে যদি আপনি পারমিটটা পান, তাহলে ওই মাসের যে পরের মাসে সেই পরের মাসে আপনারা ফেস হওয়ার চেষ্টা করবেন। তো ওই নেপালের দিকে অ্যাপয়েন্টমেন্টগুলো ছাড়ে মাসের শেষের দিকে গুলো, ঠিক আছে? আর ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট তো আপনার মোটামুটি টাকা দিয়ে কিনতে হয়, তো আপনারা যারা বিশ্বস্ত আছে অ্যাপয়েন্টমেন্ট বেচা কিনা করে তাদের থেকে আপনারা নিয়ে অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করে রাখতে পারেন, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন নেপাল থেকে ফেস হওয়ার, নেপাল থেকে আপনি ডাবল এন্ট্রি ভিসার ঝামেলাটা রাখেন। তো এই জিনিসটা মনে রাখবেন। আপনাদেরকে অনেক এম্বাসি বলে, মানে অনেক এজেন্সি বলে যে ফেস করাও 3 মাস পরে ফেস করাইতেছি, 4 মাস ফেস করাইতেছি, কোম্পানি খুব ভালো কোম্পানি দিয়ে মেল টেল করামু, এম্বাসির সাথে কন্ট্যাক্ট আছে। এগুলো সম্পূর্ণ মানে ভুল তথ্য। আপনারা বাংলাদেশ থেকে যারা এম্বাসি ফেস করবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, 2 মাসের আগে 2 মাসের মধ্যে এখানে এম্বাসি ফেস করবেন। আর মিডল ইস্টে যারা আছেন তাদের তো বলে লাভ, তাদেরকে এম্বাসির কোনো অ্যাপয়েন্টমেন্টে কোনো লাগে না, জাস্ট বিএসএফ জমা করবেন। আজকে পারমিট দিয়েছি, কালকে ইন্স্যুরেন্স করে আপনারা কালকে জমা দিতে পারবেন। তো অনেকে আছে ওই টাকা পয়সা ক্লিয়ার করে না, যেমন একটা পেমেন্ট বাকি থাকে। অনেকে আমি জানি যে আপনার এইটা সত্য কথা যে পারমিট আসার পর একটা পেমেন্ট দিতে হবে, অনেকে পেমেন্ট করে না, তো এই জন্য ফুল ডকুমেন্টগুলো দেয় না। তো আপনারা পেমেন্টগুলো ক্লিয়ার করে দিন এবং পেমেন্ট ক্লিয়ার করার আগে আপনারা বলে রাখেন সমস্ত ডকুমেন্টগুলো আপডেট করে দিতে, তাহলে আপনি যাতে পরবর্তী দিন যে এই ভিসার এম্বাসিটা ফেস করতে হয়, তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যত তাড়াতাড়ি আপনি এম্বাসি ফেস করবেন তত তাড়াতাড়ি বেশি থাকে। আর সেকেন্ড যে টপিকটা সেটা হলো মানে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কেউ বলে নাই, বাট আমি বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন ক্রোয়েশিয়ার যে একদম বড় বড় এজেন্ট যে এটা একদম যারা ভিসাগুলো করে এবং কোনখান থেকে আমি নিউজটা পাইছি আমি বলি, এখানে একটা কোম্পানি আছে হাম্বল হান্টার নামে, ওরা কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে বিভিন্ন মিডল ইস্টে বিভিন্ন আপনার এই ইসের লোকগুলো হায়ার করে, এই স্কিল ওয়ার্কারগুলো হায়ার করে। তো ওইখানে ইন্টারভিউ দিয়ে অনেকে ভিসা পাইছে, ঠিক আছে? তো ওদেরকে ইন্টারভিউর সময় আমি কয়েকজন লোক আমি কথা রিসেন্টলি পরিচিত আসছে, আমার সাথে ফেসবুক কথাবার্তা হয়েছে। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম কেমনি কি, ওরা বলে যে এখানকার মূল যে রিকোয়ারমেন্ট ওরা চায় সেটা হচ্ছে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 1 বছর হওয়া লাগে। ওরা 2 বছরও হইলে বেটার, কিন্তু পাসপোর্টের মিনিমাম মানে মেয়াদ যেই দিনকার থেকে জমা দেওয়া সে তারপরে থেকে 1 মাসের মানে 1 বছরের যাতে ভ্যালিড থাকে। এই 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 মানে এই রিকোয়ারমেন্টটা তারা আগে মূল যে রিকোয়ারমেন্ট তারা মূল এই জিনিসগুলো রিকোয়ারমেন্টগুলো ফুলফিল আপনি করতে পারবেন কিনা সেটার উপর গুরুত্ব দেয়। আগে আপনারা ইসের পাসপোর্টের মানে ইন্টারভিউর আগে ওরা জিজ্ঞেস করে যে তোমার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে। তো ওরা বললে মোটামুটি একটা ধারণা দিয়ে যদি এতদিনের মধ্যে তোমার পারমিট দিয়ে দেবে যদি আপনার ইন্টারভিউতে সিলেক্ট হন। তো
ওই কোম্পানির ভিসাগুলো মোটামুটি ভালোই হয়েছে। মানে শুধু আমি দেখছি একজন একটা রিজেক্ট খেয়েছিলাম, যে আগে একটা ভিডিওতে বলছিলাম ওনার ফেক ফেক পারমিটে আগে দাঁড়াইছিল এই জন্য। তো ওই হাম্বল হান্টার কোম্পানি ওরা কিন্তু কোনো ফেক নিউজ দেয় না, কোনো কিছু দেয় না। তো ওদের রিকোয়ারমেন্টই আছে যে 1 বছরের মিনিমাম থাকা লাগে। তো তারা এই জিনিসটা কিন্তু বানায় বলে না, তারা হয়তো বা অ্যাম্বাসেডর বা ওই দেশের ফরেন মিনিস্ট্রি হোক ওইভাবে আলোচনা করেই কিন্তু এইভাবে রিকোয়ারমেন্টগুলো চায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার পাসপোর্টের মেয়াদটা যাতে 1 বছর থাকে। আচ্ছা, এখন আসি, যদি কারো যদি পাসপোর্টের মেয়াদ 1 বছরের না থাকে তাহলে তৎক্ষণাৎ কী করবেন? তাহলে তৎক্ষণাৎ কী করবেন? আপনার ইমিডিয়েটলি পাসপোর্ট নিন। ধরেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট মনে করেন যে যেদিনকে থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছেন, তারপরে থেকে আপনার দেখা গেছে যে 7 মাস 8 মাসের পাসপোর্টের মেয়াদ আছে। তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্টের আগে ওখানে জমা দেওয়ার আগে ইমিডিয়েটলিভাবে এক্সপ্রেস মানে যে সুপার এক্সপ্রেসের যে ইটা আছে, ই পাসপোর্ট আছে, সেই পাসপোর্টটা আপনারা বাংলাদেশে থাকলে টাকা দেওয়া করা সম্ভব, কোনো অসম্ভবের কোনো কিছু না। তো ওইখানে আপনারা নতুন পাসপোর্টটা দেওয়া এবং পুরান পাসপোর্ট যেটাতে আপনার পারমিট আছে সমস্ত কিছু ওইটা পুরান পাসপোর্ট দিয়ে সহ নতুন পাসপোর্ট অ্যাটাচ করে ওখানে জমা দিতে পারেন, তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি হবে। তো এই দুইটা জিনিস আমি মিসিং গেছিলাম। আশা করি এই দুইটা জিনিস মানে একটা ভিডিওটা একটু শর্ট ভাবে হইলেও আপনাদেরকে কাজে লাগবে। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এজেন্সি কি বলুক না বলুক ওগুলো কোনো কিছু বলার দরকার নেই। আপনি নিজের থেকে চেষ্টা করবেন ক্রোয়েশিয়ার জন্য জমা দিলে মোটামুটি তো আপনার পারমিট বের হইতে ভিসার রেজাল্ট আস্তে আস্তে মোটামুটি মনে করেন যে 7-8 মাসের মতো বা আরও বেশি বাংলাদেশ থেকে লেগে যায়, মিডল ইস্ট থেকেও এরকম লেগে যাবে, ঠিক আছে? তো মিনিমাম আপনারা পাসপোর্টের মেয়াদ যাতে 1.5-2 বছরের মতো থাকে, তারপরে আপনারা পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেন। আর বাংলাদেশ থেকে যারা দাঁড়াবেন অবশ্যই 50 থেকে 50 দিনের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে, যদি একটু ইনফরমেটিভ মনে হয় বা কোনো কিছু আপনার হেল্প মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে আবার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।